গল্পের আসর বাই উপনীলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা পড়ছিলাম হুমায়ুন আহমেদের লেখা বাদল দিনের দ্বিতীয় কদম ফুল। আজ রয়েছে এর দ্বিতীয় পর্ব। বাংলাদেশের অতি দুশ্চিন্তাগ্রস্ত মানুষদের একজন হলো বেলায়েত। সরলরেখার মতো রোগা, ছোট মুখ, নাকের নিচে বেমানান গোঁফ। গোঁফ সবই পাকা। প্রতি 15 দিনে সে গোঁফ কলপ দেয়। কলপ দেওয়ার পরপর তার অ্যালার্জিক রিয়াকশন হয়। ছোট মুখ ফুলে ওঠে। 2 দিন ফোলা এবং জ্বলুনি থাকে। বেলায়েত নানান ধরনের কলপ ব্যবহার করে দেখেছে, কোনো লাভ হয়নি। বেলায়েত সবসময় ব্যস্ত, এই ব্যবসা সেই ব্যবসা। ঢাকা শহরে তার একটা রেস্টুরেন্ট আছে, নাম দি নিউ বিরিয়ানি হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের সমস্ত বাজার বেলায়েত নিজে করে। সকাল 8টা বাজার আগেই বাজারে যেতে হয়। রেস্টুরেন্টের বাবুর্চির সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর সে যায় কারণ বাজার। এখানে তার একটা কাঠ চেরাই কল এবং কাঠের দোকান আছে। দোকানের নাম বেলায়েত টিম্বার। দুপুর 1টা পর্যন্ত সে বেলায়েত টিম্বারে থাকে। এখান থেকে সে যায় কলা বাগানে। এখানে সে এক কামরা একটা ঘর ভাড়া করেছে। নিউজ স্ট্যান্ড দেওয়া হয়েছে। নানান ধরনের পত্রিকা এবং ম্যাগাজিন বিক্রির ব্যবস্থা। দোকানে এখনো কাজ চলছে। র্যাক বানানো হচ্ছে। পত্রিকার সঙ্গে ডিভিডি এবং গানের সিডিও বিক্রি হবে। ডিভিডি ব্যবসা এখন ভালো চলছে। সন্ধ্যার পর সে কলা বাগানে বাড়ির কাজ দেখে, মিস্ত্রিদের সঙ্গে পরামর্শ, টাকা পয়সার হিসাব, এইসব। কলা বাগানের দোতলা বাড়ির ডিজাইন সে নিজেই করেছে। ডিজাইন মতো বাড়ি তৈরির কাজ দেখছে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, পরিমল বাবু, বয়স 60। পরিমল বাবুর সবচেয়ে বড় গুণ, বেলায়েত যে ডিজাইন করে পরিমল বাবু বলেন অসাধারণ। পশ্চিমের জানালা অফ করে দিয়ে আপনি ভালো করেছেন। বিকেলে সূর্যের চিরবিরা আলোর কোনো দরকার নেই, ফালতু খরচ। আবার পশ্চিমের জানালা রেখে দিলে তিনি বলেন, স্যার আপনি যা করেছেন বাংলাদেশে কোনো আর্কিটেক্টের মাথায় এই জিনিস ঢুকবে না। সূর্য ডোবার আগে কন্যার সুন্দর আলোর পবিত্রতা বোঝার বুদ্ধি এদের নেই। আপনি বয়সে ছোট না হলেও আপনার পায়ের ধুলা নিতাম। হেদায়েত তার বড় ভাইয়ের খোঁজে কলা বাগানে এসেছে। এই সময় বেলায়েতকে পাওয়া যায় বাড়ির ছাদে। কয়েকদিনের মধ্যে ছাদ ঢালাই হবে, তার প্রস্তুতি চলছে। রড বাঁধাইয়ের কাজ হচ্ছে। রড মিস্ত্রি আব্দুর রহমান গুনা সুতা দিয়ে রড বাঁধছে। তার কাজের সুবিধার জন্য 200 পাওয়ারের একটা বাল্ব তার চোখের সামনে জ্বলছে। কাজ তদারক করছেন পরিমল বাবু। তার তদারকির অর্থ সারাক্ষণ কথা বলে যাওয়া। সবকিছুর মা আছে বুঝলে আব্দুর রহমান। বাড়ির মা হলো তার ছাদ। কিসের মাসি, কিসের পিসি, কিসের বৃন্দাবন, মরা গাছে ফুল ফুটেছে, মা বড় ধন। এখন বলো দেখি বাড়ির বাবাকে? মাকে তো জেনে গেছো, এখন বলো বাবাকে। আব্দুর রহমান বিরক্ত মুখে বলল, জানি না স্যার। পরিমল বাবু বললেন, একটু বুদ্ধি খেলাও, বুদ্ধি খেলালেই বলতে পারবে। আব্দুর রহমান বিড়বিড় করে বলল, আপনি বুদ্ধি খেলায় বলেন, আমি পারবো না। বাড়ির বাবা হলো পিলারগুলি, বাড়ি দাঁড়িয়ে থাকে এর উপর, বুঝেছো? জি স্যার, বুঝেছি। এখন বলো দেখি বাড়ির মামা খালা এরা কে? কথাবার্তার এই পর্যায়ে হেদায়েত সিঁড়িঘর থেকে ছাদে এসে দাঁড়ালো। তাকে অপ্রস্তুত মনে হলো। তার হাতে লাল রঙের 2টা হাওয়াই মিঠাই, পলিথিনের প্যাকেটে ভরা। হেদায়েত তার ভাইয়ের জন্য এই হাওয়াই মিঠাই কিনেছে। এখন তার সামান্য লজ্জা লাগছে। হাওয়াই মিঠাই শিশুদের প্রিয় জিনিস। বেলায়েতের ছেলে মেয়ে নেই যে তাদেরকে দিয়ে দেওয়া যাবে। হেদায়েত হাওয়াই মিঠাইয়ের ঠোঙা 2টি লুকাতে চেষ্টা করলো। বেলায়েত বলল, আছিস কেমন? হেদায়েতের অন্যদিকে তাকিয়ে বলল, ভালো। তোর বউ আছে কেমন? ভালো। ঝগড়া টগড়া হয়েছে নাকি? না। হাওয়াই মিঠাই কার জন্য এনেছিস? তোমার জন্য। এনেছিস যখন দে, লুকানোর কি আছে? হেদায়েত ভাইয়ের হাতে ঠোঙা 2টি দিল। আনন্দে বেলায়েতের চোখে প্রায় পানি এসে গেল। তার ছোট ভাইটাকে সে নিজে কোলে পিঠে করে বড় করেছে। হেদায়েতের জন্মের পর তার মা মারা গেলেন অ্যাক্লিপসিয়া রোগে। এই মা বেলায়েতের মা না, সৎ মা। প্রথম স্ত্রীর মৃত্যুর পর বেলায়েতের বাবা দ্বিতীয় বিবাহ করেন। হেদায়েতের যখন 3 বছর বয়স তখন তার বাবা মারা যান। সকালে ঘুম থেকে উঠে বাথরুমে গেছেন দাঁত মাজতে। সেখানে ধুম করে মেঝেতে পড়ে যান।
তাকে নিয়ে ছোটাছুটি করা হলো। হৃদায়ত ভয় পেয়ে তার ভাইয়ের গলায় ঝুলে পড়ল। সে কিছুতেই নামবে না। ভাইকে গলায় ঝুলন্ত অবস্থায় নিয়ে বেলায়েত ট্যাক্সি ডেকে আনলো। বাবাকে হাসপাতালে নিয়ে গেল। ট্যাক্সিতে তার মৃত্যু হয়েছিল। বেলায়েত বুঝতে পারেনি সে তখন ব্যস্ত ছোট ভাই ভয় কাটাতে। বেলায়েত হাওয়াই মিঠাই ছিঁড়ে ছিঁড়ে মুখে দিচ্ছে, ভাব করছে যেন খুবই আনন্দ পাচ্ছে। বেচারা একটা জিনিস শখ করে এনেছে, আগ্রহ করে না খেলে মনে কষ্ট পাবে। দাম কত নিয়েছে রে? 10 টাকা পিস। বেলায়েত বলল, প্রোডাকশন কস্ট কত কে জানে, অল্প হওয়ার কথা, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। আসল জিনিস না বললেই হয়। প্রোডাকশন কস্ট যদি 1 টাকাও ধরি তাহলে পার পিসে 9 টাকা লাভ। পরিমল বাবু? জি স্যার। একটু খোঁজ নেবেন তো, হাওয়াই মিঠাই পার পিসে প্রোডাকশন কস্ট কত হয়। কালই খোঁজ নিব। হাওয়াই মিঠাই এর ইংরেজি নাম কি জানেন? জি না স্যার। হেদায়েত, তুই জানিস? হেদায়েত বলল, ইংরেজি নাম ক্যান্ডি ফ্লস। বেলায়েতের মুখে তৃপ্তির হাসি দেখা গেল। তার ভাই জানে না এমন কোনো জ্ঞান পৃথিবীতে নেই। অসাধারণ একটা ছেলে, মাশাআল্লাহ। হিদায়েত, জি ভাইজান। পরিমল বাবুকে পৃথিবীর ব্যাপারটা বলো তো। পৃথিবীর কোন ব্যাপারটা? আমাকে একদিন বলেছিলে ওই যে পৃথিবী জীবন্ত, মৃত না এইসব। পরিমল বাবু মন দিয়ে শুনুন, ভেরি ইন্টারেস্টিং। আব্দুর রহমান, তুমিও শুনো। রডে তার বেঁধে বেঁধে জীবন পার করে দিলে, কিছুই জানলে না, আফসোস। হেদায়েত পৃথিবীর গল্প বলে যাচ্ছে, তিনজনই আগ্রহ নিয়ে শুনছে। বেলায়েতের ভাবভঙ্গিতে আগ্রহ এবং আনন্দের খাঁটি মিশ্রণ। হেদায়েত বলছে, পৃথিবীকে আমরা মৃত বস্তু হিসেবে জানি। ভেতরটায় আছে লোহা এবং নিকেল। 90 ভাগ লোহা এবং 10 ভাগ নিকেল। সর্ব অর্থে এটাকে মৃত বস্তু বলা যায়, কিন্তু পৃথিবী মৃত না, জীবিত। আব্দুর রহমান হতভম্ব গলায় বলল, বলেন কি, এর জান আছে? বেলায়েত বিরক্ত গলায় বলল, আগে কথা বলো কেন, পুরো ঘটনা শোনো। হেদায়েত বলল, জীবিত প্রাণী কি করে? বেঁচে থাকতে চায়, তার অসুখ বিসুখ হলে চিকিৎসা নিতে চায়, তার শরীরে কোনো ক্ষতি হলে ক্ষতিপূরণ করতে চায়। পৃথিবী তাই করে। একবার পৃথিবীর ওজোন লেয়ার ফুটো হয়ে গেল, বিজ্ঞানীরা হতভম্ব হয়ে গেল। কি সর্বনাশ! পৃথিবী নিজেই ওজোন লেয়ার ঠিক করলো। গ্রিন হাউস এফেক্টে পৃথিবীর তাপ এখন বাড়ছে। পৃথিবী চেষ্টা করে যাচ্ছে তাপ কমাতে। সমুদ্রে অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করছে শৈবাল। শৈবাল কার্বন ডাই অক্সাইড খেয়ে নিচ্ছে, গ্রিন হাউস এফেক্ট কমছে। পৃথিবী সব নিজে নিজেই করছে। কাজেই পৃথিবীকে একটা জীবিত প্রাণী ছাড়া আর কিছু বলা যায়? বেলায়েত বলল, অবশ্যই না। পরিমল বাবু, আপনার কি মত? পরিমল বাবু আমতা আমতা করছেন, সুন্দর কোনো কথা খুঁজে পাচ্ছেন না। বেলায়েত বলল, হেদায়েত, এদেরকে ওই মাছের গল্পটা বলো, এরা মজা পাবে। হেদায়েত বলল, কোন মাছ? ওই যে একটা মাছ আছে, কিছুদিন থাকে স্ত্রী, তারপর হয়ে যায় পুরুষ। অদ্ভুত ব্যাপার, শুনলে গায়ের লোম খাড়া হয়ে যায়। হেদায়েত বলল, গল্পটা আরেকদিন বলি, তোমাকে একটা জরুরি কথা বলার জন্য এসেছি। বেলায়েত বলল, অবশ্যই বলবি, এখনই বল। পরিমল বাবু, আপনি চলে যান। আব্দুর রহমান, তুমিও যাও। হেদায়েত তার রাতের অভিজ্ঞতা বলল। হাতের উপর হাত রাখা, আংটি পাওয়া, কিছুই বাদ দিল না। বেলায়েত বলল, জিনের উপদ্রব, আর কিছুই না। তোর বউ সুন্দর তো, এই জন্যই উপদ্রবটা হচ্ছে। একদম চিন্তা করবি না। মগবাজারে ছোট পীর সাহেবকে নিয়ে যাব, উনি বাড়ি বন্ধন করে দিবেন। তুই নিশ্চিত থাক। আর খবরদার, একা ঘুমাবি না। বউ যদি বাপের বাড়ি যায়, তুইও অবশ্যই সঙ্গে যাবি। যেতে ভালো লাগে না। শ্বশুর বাড়ি যেতে ভালো লাগে না, এটা কেমন কথা? তোর বাবা মা নেই, শ্বশুর শাশুড়ি তোর বাবা মা, ক্লিয়ার? হুম। আর কিছু বলবি? হেদায়েত বলল, সে তো তার মার বাড়িতে গেলে আমি এসে তোমার সঙ্গে থাকবো, আমিও ওই বাড়িতে যাব না। বেলায়েত বলল, আচ্ছা যা, ঠিক আছে, টেনশন করিস না। জরুরি কথা শেষ হয়েছে নাকি আরো কিছু বলবি? হেদায়েত মাথা নিচু করে বলল, ভাইজান, সেতুকে আমার পছন্দ হয় না। বেলায়েত হতভম্ব হয়ে বলল, সর্বনাশ, এইসব কি কথা? হেদায়েত মাথা নিচু করে বলল, সত্য কথা। তাকে পছন্দ হয় না কেন? আমি যতদূর জানি সে তো খুবই ভালো মেয়ে, ঘন ঘন বাপের বাড়ি যায়, এটা ছাড়া তার তো আর কোনো সমস্যা নেই। হেদায়েত বলল, পচা একটা সেন্ট সে গায়ে মাখে, আমার দম বন্ধ লাগে।
এই সেন্ট না মাখতে বল, বাজার থেকে ভালো একটা সেন্ট কিনে নিয়ে যা। হৃদয় চুপ করে রইল। ভাইজানের এই বুদ্ধিটা খারাপ লাগছে না। বেলায়েত বলল, রাত এমন কিছু বেশি হয়নি, দোকান খোলা আছে, চল আমার সঙ্গে, সেন্ট কিনে দেই। গন্ধ শুকে শুকে সেন্ট কিনবি, ঠিক আছে? হুম, ঠিক আছে। বেলায়েত বলল, তোর ভাবিকেও সঙ্গে নিয়ে নেই, মেয়ে মানুষ তো, সেন্ট ভালো বুঝবে। হৃদায়ত বলল, ভাবিকে সঙ্গে নিও না। তার সমস্যা কি? হৃদায়ত বলল, ভাবির গা থেকে সবসময় রসুনের গন্ধ আসে, আমার গা গুলায়। বলিস কি? আমি তো রসুন পেঁয়াজ কোনো গন্ধই পাই না। তোর তো বিরাট প্রবলেম। আমার গা থেকে কোনো গন্ধ আসে? লুকাবি না, সত্যি কথা বলবি। হৃদায়ত বলল, ঘামের গন্ধ আসে। তোমার ঘামের গন্ধ খারাপ না, ভালো। বেলায়েত বলল, ঘামের গন্ধ আমার ভালো হয় কিভাবে? হৃদায়ত কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, ভাইজান, ক্ষুধা লেগেছে, দুপুরে যে কিছুই খাইনি সেটা ভুলে গেছি। তোকে নিয়ে তো বিরাট সমস্যা, দুপুরে খাওয়ার কথা কি কেউ ভুলে? চল, তোকে দিয়ে নিউ বিরিয়ানি হাউসে নিয়ে যাই। নদীর এক পাঙ্গাস আজ সকালে নিজের হাতে কিনে দিয়েছি, 11 কেজি ওজন, এখনো আছে কিনা কে জানে। রেস্টুরেন্টে কাস্টমার গিজগিজ করছে, বসার জায়গা পাওয়া যাচ্ছে না। বেলায়েত তৃপ্তি নিঃশ্বাস ফেলল। ম্যানেজার ছুটে এসেছে। ম্যানেজার পারলে খদ্দের গলা ধাক্কা দিয়ে বের করে স্যারের জন্য জায়গা করে। বেলায়েত বলল, আমার জন্য ব্যস্ত হবে না, শুধু আমার ভাইকে বসার ব্যবস্থা করে দাও। হেদায়েত বলল, আমি তোমাকে ছাড়া খাবো না ভাইজান। বেলায়েত মনে মনে তৃপ্তির নিঃশ্বাস ফেলল। হেদায়েত তাকে ছাড়া যে খাবে না এটা আগেই বোঝা উচিত ছিল। বেলায়েত গলা নামিয়ে বলল, কেমন রমরমা ব্যবসা বুঝতে পারছিস? হেদায়েত বলল, বুঝতে পারছি, 37 জন কাস্টমার, এর মধ্যে গুনেও ফেলেছিস, মাশাল্লাহ। হেদায়েত বলল, 37 একটা প্রাইম নাম্বার। সেটা আবার কি, বুঝিয়ে বলবো? এখন থাক, খাবার সময় বুঝিয়ে বলিস। 37 জন কাস্টমার বললি, আমাদের দুজনকে ধরেছিস? আমরাও তো কাস্টমার, পয়সা দিয়ে খাবো। আমাদের দুজনকে নিয়ে হয় 39, এটা প্রাইম নাম্বার না। বেলায়েত বলল, তাহলে তো সমস্যা হয়ে গেল। সমস্যা হয়েছে কিনা বল। হেদায়েত সেতুর জন্য সেন্ট কিনে বাসায় ফিরেছে। সেন্টের নাম ক্লিওপেট্রা। বোতলের কভারে ক্লিওপেট্রার ছবি। ক্লিওপেট্রা সাপ হতে বসে আছে, সাপটার দিকে তাকিয়ে আছে গভীর ভালোবাসায়। গন্ধটা তার কাছে যথেষ্টই ভালো লেগেছে। সে বেলায়েতকেও গন্ধ শুকিয়েছে। বেলায়েত বলেছে, আমি তো কোনো গন্ধই পাচ্ছি না, মনে হয় সর্দিতে নাক বন্ধ। সে তো বলল, রাত 10টা বাজে, কোথায় ছিলে এত রাত পর্যন্ত? ভাইজানের কাছে গিয়েছিলাম। খবর দিলেই পারতে, চিন্তা করছিলাম। হৃদায়ত বলল, তোমার জন্য একটা সেন্ট কিনেছি, ক্লিওপেট্রা নাম। সে তো বিস্মিত হয়ে বলল, হঠাৎ সেন্ট কিনলে কেন? তুমি তো সেন্ট কেনা মানুষ না। ধারাপাতে একটা বই কিনে আনলে বুঝতাম হিসেব মতো কিনেছ। এই তুমি কি খেয়েছো? হুম, খেয়ে এসে ভালোই করেছো, ঘরে তেমন কিছু রান্না হয়নি, কাঁঠাল বিচি দিয়ে ডিমের ঝোল। তুমি কি খেয়েছো তাহলে? পাঙ্গাস মাছ আর মুরগির ঝাল ফ্রাই, ভাইজানের রেস্টুরেন্টে খেয়েছি। ভাইজান তোমার জন্য খাবার দিয়ে দিয়েছেন, রান্নাঘরে রেখে এসেছি। সে তো বলল, আমি তো খাবো না। খাবে না কেন? আমি মার বাসায় যাচ্ছি, মা কোত্থেকে এক রেসিপি পেয়েছে, সজনে গাছের ছালের ভর্তা, খেতে নাকি অসাধারণ। রবিন ভাই আমাদের সঙ্গে খাবেন, উনি একটা ছবি নিয়ে আসবেন, ছবির নাম সোয়ান। এমনই ভয়ে যে দুর্বল হাটের লোকজনের দেখা নিষেধ। সে তো সাজগোজ করছে, হেদায়েত সামান্য টেনশন বোধ করছে। সে তো কি তার পুরনো সেন্টটাই মানবে? হৃদায়তের উচিত ছিল বলা, পুরনো সেন্টের গন্ধটা আমার ভালো লাগে না, এই জন্যই ক্লিওপেট্রা কিনেছি, এখন থেকে ক্লিওপেট্রা দেবে। মেয়েরা কি অন্যের পছন্দের সেন্ট গায়ে মাখে? মনে হয় না। সব মেয়েরই নিজের পছন্দের সেন্ট থাকে। সেতু সাজগোজ শেষ হয়েছে, আজকের সাজটা ভালো হয়নি, তাকে সিনেমার এক্সট্রা মেয়েদের মতো লাগছে। তার গাড়ি এখনো আসেনি। সে হৃদায়তের দিকে তাকিয়ে বলল, আমার দিকে ভালো করে তাকাও। আমার হাতে কি? হৃদায়ত বলল, দড়ি। সেতু বলল, এক হাতে দড়ি, অন্য হাতে কাঁচি, এই কাঁচি দিয়ে আমি দড়ির মাঝখানটা কেটে ফেলবো। হৃদায়ত বলল, কেন? ম্যাজিক দেখাচ্ছি। ওই দিন কি বললাম, রবিন ভাই দড়ি কাটার একটা ম্যাজিক আমি ধরে ফেলেছি, সেটাই এখন আমি তোমাকে দেখাচ্ছি। এই দেখো, দড়ির মাঝখানটা কাটলাম, দেখছো ঠিক মতো? হুম। টিস্যু পেপার দিয়ে কাটা অংশটা ঢাকলাম, দেখছো তো?
অন্যদিকে তাকাবে না, আমার দিকে তাকিয়ে থাকো। আচ্ছা, এখন দেখো দড়ি কি জোড়া লেগেছে? হুম। সে তো বলল, তুমি অবাক হওনি? হৃদায়ত বলল, না, অবাক হব কেন? তুমি তো ম্যাজিক দেখাচ্ছ। এমন যদি হতো যে আমরা দড়ি কাটছি আর আপনা আপনি কাটা দড়ি জোড়া লেগে যাচ্ছে, তাহলে অবাক হতাম। তুমি এমন অদ্ভুত মানুষ। হৃদায়ত বলল, সরি। সরি বলার কিছু নেই, সব মানুষ কখনো একরকম হয় না। একটা কাজ করে দাও। কি কাজ করতে হবে হৃদায়ত বুঝতে পারছে না। শাড়ি হবার পর সেতুর একজনকে লাগে যে পায়ের কাছে শাড়ির পাড় ধরে টানাটানি করে, এই কাজ, নাকি সেফটি পিন লাগানোর কাজ, ব্লাউজের বোতাম লাগানোর কাজও হতে পারে। এইসব কাজ মেয়েরা একা করতে পারে না, দ্বিতীয় একজন লাগে। সিস্টেমটা এমন হওয়া উচিত যেন এই ধরনের কাজ মেয়েরা নিজেরাই করতে পারে। হৃদায়ত বলল, কি কাজ? আমার জন্য একটা সেন্ট কিনে এনেছো, সেন্ট গায়ে নিজের হাতে স্প্রে করে দাও, এক গাদা দিও না। হৃদায়ত স্প্রেতে চাপ দিল, মিষ্টি গন্ধ বের হচ্ছে। সে তো বলল, পুরুষদের কিছু কিছু কাজে মেয়েরা খুব খুশি হয়। এই যে তুমি সেন্ট কিনে আনলে, আমি খুশি হয়েছি। গায়ে স্প্রে করে দিলে, এতে আরো খুশি হয়েছি। তবে স্প্রে করার ব্যাপারটা আমাকে বলে দিতে হয়েছে, এটাই সমস্যা। সমস্যা কেন? সমস্যা কেন তোমাকে ব্যাখ্যা করতে পারবো না। হৃদয় হঠাৎ লক্ষ্য করলো সেতুর গা থেকে আগের সেন্টের অতি বোটকা গন্ধ আসছে, দম বন্ধ হয়ে আসার মতো গন্ধ। এরকম তো হওয়ার কথা না, আগের সেন্টটা তো সেতু গায়ে মাখেনি। সমস্যা কি? সেতু বলল, গাড়ির হর্ন শুনতে পাচ্ছি, আমি গেলাম। আচ্ছা, একটা চুমু খেতে চাইলে খেতে পারো। চুমু খেতে ইচ্ছে করছে? চুমু খেতে ইচ্ছে করবে কেন? তোমার স্ত্রী সুন্দর করে সেজে গুজে বাইরে যাচ্ছে, তোমাকে বিদায় দেওয়ার সময় চুমু খেতে ইচ্ছে করবে না? আশ্চর্য তো, তোমার ঠোঁটের লিপস্টিক নষ্ট হয়ে যাবে তো। কি অদ্ভুত তোমার কথাবার্তা। ওকে, আমি গেলাম, রাতে টেলিফোনে কথা হবে। হুম। সবসময় হুম হুম করবে না, তুমি বোবা কালা না। হিদায়েত শোবার ঘরে খাটে পা ঝুলিয়ে বসে আছে, তার হাতে জ্বলন্ত সিগারেট। নাদুর মা অ্যাস্ট্রে দিয়ে গেছে, অ্যাস্ট্রেতে সামান্য পানি দেওয়া হয়েছে বলে সিগারেটের ছাই উঠছে না। নাদুর মার বুদ্ধিতে হেদায়েত মুগ্ধ। অতি সাধারণ একটা বিষয়ের জন্য কত বড় সুবিধা হয়ে গেল। হেদায়েতের ঘুম পাচ্ছে, তবে এখনো ঘুমানো যাবে না। সে তো টেলিফোন করবে বলে গেছে, তার টেলিফোনের জন্য অপেক্ষা করতে হবে। হেদায়েতের শান্তি শান্তি লাগছে। ঘরে টিভি চলছে না বলেই হিন্দি কথাবার্তা কানে আসছে না। রান্নাঘরও নিস্তব্ধ। নাদুর মা মনে হয় শুয়ে পড়েছে। কাজের মেয়েরা অতি দ্রুত ঘুমিয়ে পড়তে পারে। নিস্তব্ধ ফ্ল্যাট বাড়ি জটিল চিন্তার জন্য ভালো। কি নিয়ে চিন্তা করা যায়? ম্যাজিক নিয়ে। হেদায়েত গভীর চিন্তা শুরু করলো। প্রকৃতি কি ম্যাজিক পছন্দ করে? সৃষ্টির রহস্যের অনেক কিছু লুকিয়ে রাখে। এমন কি হতে পারে যে আলোর গতি ধ্রুবক না? প্রকৃতির ম্যাজিকের কারণে মানুষের কাছে মনে হচ্ছে ধ্রুবক। আলোর গতির বিষয়টা জটিল। প্রকৃতির ম্যাজিক প্রকাশ হয়ে পড়লে দেখা যাবে বিষয়টা দড়ি কাটার মতোই সহজ। টেলিফোন বাজছে। 5টা রিং হবার পর হৃদয়ের টেলিফোন ধরল, কারণ 5 হলো প্রাইম সংখ্যা। কে সেতু? ঠিকমতো পৌঁছেছ? ওপাশ থেকে মিষ্টি গলা ভেসে এলো। স্যার, আমার নাম নিতু, রোল নাম্বার 10। ও আচ্ছা, স্যার আমাকে চিনেছেন? হুম। সেতু কে স্যার? ম্যাডাম? হুম। উনি কি বাসায় নেই? না। কোথায় গেছেন? তার মার বাসায় গেছে, রাতে থাকবে। তার একটা ভূতের ছবি দেখবে, ছবির নাম সোয়ান। দুর্বল হার্টের মানুষদের জন্য ছবিটা নিষিদ্ধ। তাহলে তো স্যার ছবিটা আমি দেখতে পারবো না, আমার হার্ট অত্যন্ত দুর্বল, প্যালপিটেশন হয়। সেই ক্ষেত্রে তোমার এই ছবি না দেখাই ভালো। স্যার, আমি কি জন্য টেলিফোন করেছি জানতে চাইলেন না তো? কি জন্য করেছো? আপনি ক্লাসে বলেছিলেন গতকাল রাতে একটা হাতের উপর আপনার হাত পড়েছিল, সেই হাতটা কার সেটা বের করেছি। আমার ধারণা বের করে ফেলতে পেরেছি। হেদায়েত আগ্রহের সুরে বলল, কার হাত? নিতু বলল, মেহজাবিনের হাত স্যার, রোল 19। তার হাত কিভাবে হবে? সে তো আমাদের ফ্ল্যাটে থাকে না। আত্মার ব্যাপার স্যার, সে মগবাজারে থাকে, তার আত্মা আপনাদের ফ্ল্যাটে চলে গিয়েছিল। সেটা কিভাবে সম্ভব? আত্মার হাত থাকবে কিভাবে? নিতু বলল, তার আত্মার সঙ্গে আপনার আত্মার মিলন হয়েছে স্যার। হেদায়েত বলল, তোমার কথার কোনো যুক্তি পাচ্ছি না তো। সোল কোনো ম্যাটেরিয়াল বস্তু না।
অনেক বিষয় আছে স্যার যুক্তির ঊর্ধ্বে। আত্মা তো আর আপনি অঙ্ক দিয়ে প্রমাণ করতে পারবেন না। হৃদয় কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তা ঠিক, তবে আত্মা যদি সত্যি থাকে তাহলে কোনো একদিন সেটা অঙ্কের সীমানায় চলে আসবে। ম্যাথমেটিশিয়ানরা আত্মার একটা ইকুয়েশন বের করে ফেলবেন, একটা ওয়েভ ফাংশন। ওয়েভ ফাংশনটা হতে হবে টাইম ইন্ডিপেন্ডেন্ট, কারণ আত্মার সময়ের বাইরে। স্যার আমি রাখি। মা দূর থেকে কেমন জানি করে তাকাচ্ছে। মা ভাবছে আমি কারোর সঙ্গে প্রেম করছি। আমার মা খুব সন্দেহবাতিগ্রস্ত মহিলা। ও আচ্ছা, আমার বাবাও সন্দেহবাতিগ্রস্ত, তবে মার চেয়ে সামান্য কম। ও আচ্ছা। স্যার, আপনার হাতের কাছে কি কাগজ কলম আছে? কাগজ কলম হাতের কাছে নাই। হাতের কাছে কাগজ কলম থাকলে আমার টেলিফোন নাম্বারটা লিখে রাখতে বলতাম। আত্মার ইকুয়েশনটা যদি আপনি বের করে ফেলতে পারেন তাহলে টেলিফোনে আমাকে জানাতে পারবেন। আমার ধারণা কেউ না পারলেও আত্মার ইকুয়েশনটা আপনি বের করতে পারবেন, কারণ আপনি আফু। আফু মানে কি? আফু মানে আপনাকে বলবো না। স্যার, কাগজ কলম পেয়েছেন? হৃদায়ত বলল, একবার শুনলে আমার টেলিফোন নাম্বার মনে থাকে, তুমি নাম্বারটা বলো। স্যার, আপনার এত স্মৃতিশক্তি? আমার স্মৃতিশক্তি ভালো না। আমি একটা বিশেষ টেকনিক ব্যবহার করি নাম্বার মনে রাখার জন্য। টেকনিকটা ভালো। স্যার, টেকনিকটা কি আমাকে বলবেন? অবশ্যই বলবো। তুমি করবে কি নাম্বারগুলি 3টে ডিজিট করে আলাদা করে বলবে। তারপর দেখবে প্রতিটা ভাগে কয়টা প্রাইম নাম্বার আছে। প্রাইম নাম্বারগুলির পাশের সংখ্যাটার সঙ্গে কত যোগ করলে আবার প্রাইম সংখ্যা হয় সেটা হিসাব করবে। শূন্য কয়টা আছে সেটা বের করবে। একক, দশক, শতক হিসেবে শূন্যের অবস্থানটা জানবে। স্যার, আপনি তো আমার পুরো মাথা আওলাই দিয়েছেন। আমি আমার নাম্বারটা বলে 1 সপ্তাহ পরে জিজ্ঞেস করব, দেখি বলতে পারেন কিনা। আমার নাম্বার হলো 96503021। স্যার, মনে থাকবে? অবশ্যই মনে থাকবে। মোট 4টা প্রাইম সংখ্যা আছে। শূন্য আছে 2টা, তাদের অবস্থান শতকের ঘরে এবং অযুতের ঘরে। স্যার, খোদা হাফেজ। মা এদিকে আসছেন তো, আর কথা বলা যাবে না। খোদা হাফেজ। হৃদায়ত টেলিফোন রাখার সঙ্গে সঙ্গেই টেলিফোন বাজতে লাগলো। হৃদায়ত রিসিভার কানে নিতেই শিলে বলল, টেলিফোন এতক্ষণ এঙ্গেজ কেন? যতবারই রিং করছে এঙ্গেজ টোন। কার সঙ্গে কথা বলছিলে? আমার এক ছাত্রীর সঙ্গে। তার নাম নিতু, রোল নাম্বার 10। এত রাতে ছাত্রীর সঙ্গে কিসের কথা? তার ধারণা সে একটা সমস্যার সমাধান বের করছে। সমাধানটা আমাকে জানাতে টেলিফোন করেছিল। তবে সমাধান ঠিক না, হাস্যকর। আমার ধারণা কোনো একটা ফাইজলামি করার জন্য সে টেলিফোন করেছে। বকবকানি রাখো। শোনো, তুমি শোয়ার ঘরে সিগারেট খাচ্ছ না তো? একটা খেয়েছি। আর খাবে না? খেতে ইচ্ছে হলে বারান্দায় গিয়ে খাবে। আচ্ছা। টেবিল ল্যাম্পের কাছে এক পাতা ডরমিকাম ট্যাবলেট আছে, এক্ষুনি একটা খেয়ে নাও। এই ট্যাবলেট খেলে কি হবে? ভালো ঘুম হবে। তুমি আজে বাজে স্বপ্ন, হাতের উপর হাত, এইসব দেখবে না। আচ্ছা, ট্যাবলেট খেয়ে ঘুমাবো। এক্ষুনি খাও, নয়তো মনে থাকবে না। আমি টেলিফোন ধরে আছি, তুমি ট্যাবলেট খেয়ে আসো। হৃদায়ত ট্যাবলেট খেয়ে আবার টেলিফোন ধরল। সে তো বলল, আমাদের সমস্ত প্রোগ্রাম বাতিল হয়ে গেছে। এমন মেজাজ খারাপ লাগছে। প্রোগ্রাম বাতিল হলো কেন? ভিসিডির প্রিন্ট খারাপ, ছবি ঝিরঝির করছে, আটকে আটকে যাচ্ছে। অন্য কোনো ছবি দেখো। ভূতের ছবি দেখার মুড নিয়ে এসেছি, এখন অন্য ছবি কিভাবে দেখব? তাও ঠিক। তুমি মাঝে মাঝে এত বোকার মতো কথা বলো। সরি। সরি ফরি বলতে হবে না, শুয়ে পড়ো, রাত অনেক হয়েছে। ও আচ্ছা, বলতে ভুলে গেছি, তোমার সেন্টটা রবিন ভাই খুব পছন্দ করেছেন। রবিন ভাই বলেছেন সেন্টের গন্ধের সঙ্গে এলিজাবেথ আর্ডেনের গন্ধের খুব মিল আছে। এলিজাবেথ আর্ডেনের নাম শুনেছ? না। পৃথিবীর সেরা সেন্ট। আচ্ছা রাখি, তুমি শুয়ে পড়ো। ডরমিকাম খাবার 8 ঘন্টার মধ্যে শুয়ে পড়তে হয়, নয়তো পরে মাথা ধরে। বাতি নিভিয়ে শুয়ে পড়ো, ঘুম তাড়াতাড়ি আসবে। হৃদায়ত টেলিফোন রেখে শুয়ে পড়ল। আজকে রাতটা ঠান্ডা ঠান্ডা। গায়ের উপর চাদর রাখলে গরম লাগে, চাদর ফেলে দিলে আবার ঠান্ডা লাগে। বাতি নেভানোর পর ঘর কবরের মতো অন্ধকার হয়ে গেছে। ভোরবেলা জানালা দিয়ে আলো আসে বলে সেতুর ঘুম ভেঙে যায়। এই কারণে প্রতিটি জানালায় সে ভারী পর্দা দিয়েছে। এতেও লাভ হয়নি। জানালার কাছে কালো রং দিয়ে দিয়েছে। কোনো দিক থেকে ঘরে আলো আসার ব্যবস্থা নেই। এমন অন্ধকার ঘরে ঘুমানো যায় না। সাউন্ড অফ করে টিভি ছেড়ে দিলে ঘর সামান্য আলো হবে। টিভি রিমোট টেবিলে রাখা।
রিমোটের জন্য হাত বাড়াতেই আগের রাতের মতো নরম একটা হাত হাতের ওপর পড়ল। হেদায়েত আগের রাতের মতো চেঁচিয়ে উঠল না। ভয়ে তার শরীর জমে গেছে। তারপরেও সে হাত ছড়ালো না। ব্যাপারটা বুঝতে হবে। সে যদি শক্ত করে হাতটা ধরে তার কাছে আনে, তাহলে কি হাতটা আসবে? শুধু হাতটা আসবে না, হাতের মানুষটাও আসবে। চিন্তা করতে করতে হেদায়েত ডরমিকামের প্রভাবে গভীর ঘুমে তলিয়ে গেল। গাঢ় ঘুম হলো না। সারা রাতই আজে বাজে স্বপ্ন। একটা স্বপ্নে বড় হল ঘরে পুতুলের মতো চেহারা একটা লম্বা মেয়ে মেঝেতে বসে আছে। মেয়েটার হাত দুটি অসম্ভব লম্বা। দুটি হাতই মেঝেতে পড়ে আছে সাপের মতো। মেয়েটার আঙ্গুলগুলি অস্বাভাবিক লম্বা। প্রতিটি আঙ্গুলে আংটি, আংটি থেকে আলো বেরিয়ে আসছে। স্বপ্নে হেদায়েত মেয়েটাকে চেনে। মেয়েটার নাম এলিজাবেথ আর্ডেন। তার গা থেকে সুন্দর গন্ধ আসছে। স্বপ্ন শেষ হয়ে গেল। আরেকটা স্বপ্ন প্রায় সঙ্গে সঙ্গে শুরু হলো। সেই স্বপ্নে আগের হল ঘরটাই আছে, তবে এলিজাবেথ আর্ডেন নেই। হল ঘর ভর্তি পুরনো আমলের টেলিফোন। এখানেও একটা মেয়ে আছে। মেয়েটার মুখ গোল, মাথা ভর্তি কোঁকড়ানো চুল। মেয়েটি বলছে, আমি টেলিফোন অপারেটর, আমার নাম নিতু, রোল নাম্বার 10। আপনার কাকে দরকার বলুন, আমি এক্ষুনি লাইন করে দিচ্ছি। হৃদায়ত বলল, সেতুর সঙ্গে একটু কথা বলা দরকার। সে তার মায়ের বাড়িতে আছে। মায়ের বাড়িতে কেন? তার একটা ভূত ছবি দেখার কথা। ছবির খুব ভালো প্রিন্ট পাওয়া গেছে। স্যার, ওনাকে তো কোনো নাম্বারই পাচ্ছি না। চেষ্টা করে যাও। মেয়েটা চেষ্টা করেই যাচ্ছে, লাভ হচ্ছে না। এক সময় সে হতাশ হয়ে বলল, স্যার, টেলিফোনে পেলাম না, তবে ওনার আত্মা নিয়ে আসতে পারি, আনবো? না না, এই কাজ করতে যাবে না, পরে তার সমস্যা হবে। স্যার, গুড নিউজ, ওনাকে টেলিফোনে পাওয়া গেছে, নিন কথা বলুন। হৃদয়ের ঘুম ভাঙল টেলিফোনের শব্দে। টেলিফোন বেজেই যাচ্ছে। ঘরে ঝলমলে আলো। ঘড়িতে 10টা 5 বাজে। 10টা থেকে ক্লাস ছিল, ক্লাসটা মিস হয়েছে। কি সর্বনাশ! হৃদয় টেলিফোন ধরে বলল, কে? সেতু বলল, কে বলছো কেন? টেলিফোনটা ভদ্রভাবে ধরতে পারো না? এতক্ষণ ধরে ঘুমাচ্ছ? হুম। ঘুমের ওষুধে তাহলে ভালো কাজ করেছে। হুম। এখন থেকে অর্ধেকটা করে খাবে। পুরো ট্যাবলেট খেয়ে সারাদিন ঘুমানোর কিছু নেই। হুম। আচ্ছা শোনো, আমার আস্তে আস্তে কিন্তু বিকাল হয়ে যাবে। ছোট্ট একটা ঝামেলায় পড়ে গেছি। ঝামেলাটা কি শুনবে? না। এত কম কৌতূহল কেন তোমার বলো তো? একটা বোয়াল মাছের যে কৌতূহল, তোমার তাও নাই। বোয়াল মাছ পানিতে নড়াচড়া করে, আশেপাশে কি হচ্ছে বোঝার চেষ্টা করে, তুমি তাও করো না। সরি। কথায় কথায় সরি বলার কিছু নেই। সরি বলে সমস্যার সমাধান হয় না। আচ্ছা শোনো, কেউ কি আমার নামে তোমার কাছে কিছু লাগিয়েছে? না তো। উল্টাপাল্টা কিছু কি বলেছে? যেমন আমার ইলিসিট রিলেশনশিপ আছে একজনের সঙ্গে? না। দুষ্টু লোকে তো পৃথিবীতে অভাব নেই। মানুষের নামে কুৎসিত গল্প তৈরি করা, এরা কি যে আনন্দ পায়। কোনো একটা বদমাস আমার নামে আজে বাজে কথা চারিদিকে ছড়াচ্ছে। আজে বাজে কি কথা? আমি নাকি রাতে হোটেলে কার সঙ্গে থাকি। হেদায়েত বলল, তুমি হোটেলে থাকবে কেন? নিজের ফ্ল্যাটে আছে, মায়ের বাসা আছে, তোমার হোটেলে থাকার দরকার কি? তুমি যত সহজে ব্যাপারটা বুঝতে পারছো, অন্যরা তা পারছে না। নাস্তা খেয়েছো? না। হাত মুখ ধুয়ে নাস্তা খাও, কলেজে যাও। আর শোনো, রাতে তোমাকে নিয়ে বাইরে কোথাও যাব। টিবোন স্টেক খেতে ইচ্ছে করছে। আমি একটা রেস্টুরেন্টে খোঁজ পেয়েছি, ভালো স্টেক বানায়। হৃদায়ত বলল, আচ্ছা। নাদুর মা চা নিয়ে এসেছে। বাসি মুখে চা খেতে দেখলে সে তো রাগ করতো। সে তো নেই, আরাম করে চাটা খাওয়া যায়। নাদুর মা বলল, ভাইজানের শরীর কি ঠিক আছে? হুম। 10টা পর্যন্ত ঘুম, এই জন্য চিন্তাযুক্ত ছিলাম। ভাইজান, অনেকদিন ধরে ভাবতেছি আপনার একটা কথা বলবো, সাহসে কুলায় না। কথাটা বলি। আপমানের বিষয়ে একটা কথা আপনাদের বলা প্রয়োজন। হৃদায়েত হাই তুলতে তুলতে বলল, আরেকদিন বলো। আজ শরীরটা খারাপ, নাস্তা খেয়ে শুয়ে পড়বো, কলেজেও যাব না। গত রাতে একটা ঘুমের ওষুধ খেয়েছিলাম, মনে হয় তার এফেক্ট। পুরোটা খাওয়া ঠিক হয়নি, এখন থেকে অর্ধেকটা করে খাবো। হৃদায়েত নাস্তা খেয়ে শুয়ে পড়ল। সারাদিন ঘুমানো। দুপুরে নাদুর মা কয়েকবার ডাকতে এলেও ঘুম ভাঙতে পারল না। তার ঘুম ভাঙল সন্ধ্যার আগে আগে, টেলিফোন রিংয়ের শব্দে। হৃদায়েত টেলিফোন তুলে তার স্বভাবমতো বলল,
কে সেতু? স্যার, আমি নিতু, রোল 10। ও আচ্ছা, তুমি। আজ ক্লাস নেননি কেন স্যার? মাহাজাবিন খুব মন খারাপ করেছে। কেন? আপনার ক্লাস তার খুব পছন্দ, মনে হয় এই কারণে। কিংবা অন্য কিছু হতে পারে। অন্য কি? সেটা স্যার আপনাকে বলতে পারবো না। সেতু ম্যাডাম এখনো ফিরেননি? না। ওনার সঙ্গে কি আপনার ঝগড়া হয়েছে? না তো, আমাদের ঝগড়া হয় না। স্যার, আপনাকে যে আমার টেলিফোন নাম্বার দিয়েছিলাম, সেটা কি আপনার মনে আছে? হ্যাঁ, মনে আছে। 96503021। হয়েছে? জি স্যার, হয়েছে। এখন বাসায় কি আপনি একা? একা না, নাদুর মা আছে। আপনাদের কাজের বুয়া? হুম। নিশ্চয়ই ময়মনসিংহ বাড়ি। সব কাজের বুয়াদের বাড়ি ময়মনসিংহ হয়। ঠিকই ধরেছ। ওদের ফেভারিট খাবার কি জানেন স্যার? না, কখনো জিজ্ঞেস করিনি। পাট শাক। এরা আবার পাট শাকের শুটকিও খায়। পাট শাক রোদে শুকিয়ে গুঁড়া করে বয়মে ভরে রাখে, সেটা দিয়ে ভর্তার মতো বানায়। কখনো খেয়েছেন? না। নাদুর মাকে বলবেন বানিয়ে দেবে। খেতে কিন্তু অখাদ্য। স্যার, আপনাকে আরেকটা টেলিফোন নাম্বার বলি। একবার বললে তো আপনার মনে থাকবে। মাহাজাবিনের মোবাইল নাম্বার। তার মোবাইল নাম্বার মনে রেখে কি হবে? কিছু হবে না, তারপরও মনে থাকলো। স্যার, বলবো? বলো। নিতু মোবাইল নাম্বার বলল। হীরাত বলল, নাম্বারটা খুবই ইন্টারেস্টিং, প্রতিটা সংখ্যা প্রাইম। স্যার, টেলিফোন রাখি। মায়ের স্যান্ডেলের আওয়াজ পাচ্ছি। আমার হাতে টেলিফোন দেখলেই মা ভাববে আমি প্রেম করছি। আপনাকে তো বলেছি, আমার মা খুব সন্দেহবাতিগ্রস্ত মহিলা। স্যার, খোদা হাফেজ। খোদা হাফেজ। হিদায়েত বাথরুমে ঢুকে অনেকক্ষণ ধরে চোখে মুখে পানি দিল। মাথায় প্রচণ্ড ব্যথা করছে। মনে হয় বেশি সময় ঘুমোলে মাথার যন্ত্রণা হয়। দুটো প্যারাসিটামল আর 1 কাপ চা খেতে হবে। নাদুর মা চা দিয়ে গেছে। চায়ের সঙ্গে একটা চিঠি। চিঠি পাঠিয়েছে বেলায়েত। চিঠিতে লেখা, ছোটন, পীর সাহেবের তাবিজ এবং পানি পড়া জোগাড় করেছি। পানিটা ফ্ল্যাটের প্রতিটা ঘরে ছিটিয়ে দিতে হবে। তাবিজটা বানাতে হবে ডান হাতের কবজিতে। তুই রাতে আমার বাসায় চলে আয়, তখন তোর হাতে তাবিজ এবং পানি পড়া পরিয়ে দেব। কিশোরগঞ্জ থেকে বড় পাবদা মাছ এসেছে, তোর ভাবিকে ঝোল ঝোল করে রাখতে বলেছি। ঢেপি বুড়ো চালের ভাত আর পাবদা মাছ। সেতুকেও সঙ্গে নিয়ে আসিস। তাকে দু একটা উপদেশ দেওয়া প্রয়োজন। তোকে একা ফেলে মায়ের বাড়িতে প্রায়ই যাই, এটা ঠিক না। রাত 9টার দিকে আমি বাসায় ফিরব। করাত কলে কি যেন নষ্ট হয়েছে। রাত 8টায় মিস্ত্রি ঠিক করতে আসবে, তখন সামনে থাকতে হবে। সব চোরের গোষ্ঠী, আমার উপস্থিত থাকা দরকার। বেলায়েত হোসেন। চিঠি শেষ করে হেদায়েত চিঠিতে মোট কতগুলি শব্দ আছে গুনল। মোট 67টি শব্দ আছে, প্রাইম নাম্বার। এটা একটা ভালো বিষয়। নাদুর মা মুখ শুকনো করে সামনে দাঁড়িয়ে আছে। হেদায়েত বলল, কিছু বলবে? নাদুর মা বলল, আপাতত এখনো আসে নাই। কোনো একটা কাজে আটকা পড়েছে, চলে আসবে। আর শোনো, রাতে আমি খাবো না। ভাইজান পাবদা মাছ খাওয়ার দাওয়াত দিয়েছেন। নাদুর মা বলল, আপার মায়ের বাসার ড্রাইভার আপনার সম্পর্কে অনেক আজে বাজে কথা আমাকে বলেছে। আপা নাকি প্রায় হোটেলে থাকে। হেদায়েত বিরক্ত গলায় বলল, কেউ কোনো কথা বললে কথাটা লজিক দিয়ে বিচার করবেন। লজিক মানে হচ্ছে যুক্তি। কারণ এই প্রকাণ্ড বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে লজিকে। তোমার আপার নিজের ফ্ল্যাট আছে, আছে না? ভাড়া হলেও তো আছে। জি আছে। তার মায়ের বাড়ি আছে, আছে কিনা বলো? আছে। সে তো 2 মামা থাকেন ঢাকায়। সে তো ইচ্ছা করলে এদের বাসাও থাকতে পারে। হোটেলে থাকবে কেন? নাদুর মা চুপ করে রইল। হৃদয় বলল, যুক্তি বুঝতে পারছো? নাদুর মা বিড়বিড় করে কি যেন বলল। ঘড়ির দিকে একটু লক্ষ্য রাখো। ভাইজানের বাসায় রাত 9টার সময় পৌঁছাতে হবে। বাসা থেকে বের হব 8টা 21 মিনিটে। 821 একটা প্রাইম নাম্বার, বুঝেছ? জি ভাইজান, বুঝেছি। টেলিফোনে আবার একটা খোঁজ দেন, কই আছে? অকারণে খোঁজাখুঁজির দরকার নেই। অকারণে খোঁজাখুঁজি মানে বিরক্ত করা। তাছাড়া সে তো মায়ের বাড়ির টেলিফোনের নাম্বার গন্ডগোল আছে, একটা সংখ্যাও প্রাইম না, বুঝেছ? নাদুর মা হ্যাঁ সূচক মাথা নাড়ল, বুঝেছে। বেলায়েত ভাইকে নিয়ে খেতে বসেছে। খাবার বেড়ে দিচ্ছে বেলায়েতের স্ত্রী হেনা। রূপবতী মহিলা, কিন্তু গল ব্লাডারে কি একটা অপারেশনের পর সে মোটা হতে শুরু করেছে। মুখমণ্ডল আগের মতোই ছোট, শরীর বিশাল। তাকে এলিয়েনের মতো দেখায়। বেলায়েত
তার স্ত্রীর দিকে তাকিয়ে বলল, পাবদা মাছ পাতে তুলে দিয়ে তুমি দূরে চলে যাও, কাছে থাকবা না। হিনা বলল, কেন? বেলায়েত বলল, তোমার শরীর থেকে রসুনের গন্ধ বের হয়, হৃদয়তে ডিস্টার্ব হয়। আমি তো রান্নাঘরেই যাই না, শরীরে রসুনের গন্ধ কোত্থেকে আসবে? তর্ক বন্ধ। মাছ বেড়ে দিয়ে শোবার ঘরে দরজা বন্ধ করে বসে থাকো। মাছ বাড়তে গিয়েও সমস্যা হলো। হিনা তার স্বামীর পাতে সবচেয়ে বড় মাছটা তুলে দিল। বেলায়েত বলল, তুমি কাজটা কি করলে? পতিপ্রেম দেখাইলা? ভাইকে দাওয়াত দিয়ে এনেছি বড় মাছটা তার পাতে দিবে, তাকে দেখায় দেখা আমি বড় মাছটা খাবো? হিনা কাঁদো কাঁদো গলায় বলল, সব মাছ একই সাইজ। বেলায়েত বলল, সব একই সাইজ? খোকন, তুই বল, সব একই সাইজ নাকি আমার পাতেরটা বড়? হৃদায়ত বলল, তোমার পাতেরটা বড়। বেলায়েত বলল, মুখের কথা বিশ্বাস কি? স্কেল দিয়ে মাপা হবে। হিনা, যাও স্কেল আনো, টেবিলে স্কেল আছে। স্কেলে প্রায় 6টা মাছে আলাদা আলাদা মাপা হলো। সবচেয়ে বড়টা 8.3 ইঞ্চি, তারপরেরটা 8 ইঞ্চি, বাকি চারটা 7.8, 7.2, 6.5 এবং 6 ইঞ্চি। খেতে খেতে হেদায়েত অনেকগুলো হিসাব করেছে, মাছগুলির লম্বার গড় কত, স্ট্যান্ডার্ড ভেরিয়েশন কত। তার মনে হলো শুধু লম্বা না, মেপে ওজন মাপা প্রয়োজন ছিল। বডি মাস ইন্ডেক্স বের করা। মানুষের বডি মাস ইন্ডেক্স ডাক্তাররা অঙ্ক করে বের করেন। বিএমআই ইকুয়াল টু কেজি ডিভাইড বাই এম স্কোয়ার। কেজি হচ্ছে মানুষের শরীরে কিলোগ্রামে ওজন, আর এম হলো মিটারের উচ্চতা। বেলায়েত বলল, খেতে কেমন হয়েছে রে? হৃদায়ত বলল, খুব ভালো। তুমি পরে যদি কখনো পাবদা মাছ কিনো তাহলে আমাকে বিএমআই বের করবো। বিএমআইটা কি? হৃদায়ত দীর্ঘ সময় নিয়ে বিএমআই ব্যাখ্যা করল, ক্লাসে বক্তৃতা দেওয়ার মতো করে ভাইকে বুঝানো। বেলায়েত মুগ্ধ। ছোট ভাইটার সঙ্গে খেতে বসার এই আনন্দ, খেতে খেতে কত কিছু শেখা যায়। আমার বিএমআই কত হবে? হৃদায়ত বলল, যা স্ট্যান্ডার্ড সেটা হবে 18 থেকে 20-এর মধ্যে। তোর ভাবির? 39-40-এর উপর হবে। পরের বার যখন পাবদা মাছের বিএমআই মাপবি তখন তোর ভাবিরটা মেপে দিস। তোর ভাবির বিএমআই জানা থাকার খুব দরকার। হৃদায়ত হ্যাঁ সূচক মাথা নাড়ল। আমরা পড়ছিলাম হুমায়ুন আহমেদের লেখা বাদল দিনের দ্বিতীয় কদম ফুল। আমরা প্রায়ই গল্প পড়ে থাকি। আমাদের গল্প পাঠ আপনাদের কাছে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরের পর্বের জন্য আমন্ত্রণ জানানো হলো। ধন্যবাদ, ভালো থাকবেন।